হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে তোমরা স্ট্যাটিক জিকের ক্লাসটা শুরু করছি। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি 2025কে টার্গেট করে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়গুলো কভার করব। তো দেখো, তোমাদের গত কয়েকটি ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে কোনোদিনও প্রশ্ন মিস যায় না সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো পশ্চিমবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান যে রয়েছে, ন্যাশনাল পার্ক যে রয়েছে, সমস্ত ন্যাশনাল পার্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গে যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে সেই সমস্ত ন্যাশনাল পার্কগুলো আজকে আলোচনার বিষয় থাকবে। তো চলো ক্লাসটা শুরু করি। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, প্রথম প্রশ্ন। তো আমাদের পশ্চিমবঙ্গে টোটাল কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে? 6টি ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি উপত্যকা জাতীয় উদ্যান, আর রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। তো এই সমস্ত জাতীয় উদ্যানগুলোর আমরা একটু বিবরণটা দেখে নিই। তো সবার প্রথমে আমরা যেটা আসব সেটা হলো সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান মনে রাখবে গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত। যে যে বিষয়গুলো তোমাদের লাগবে আমি সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমাদের লেখাও রয়েছে, অতএব তোমরা এটা পেয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে রাখবে, অথবা তোমরা যদি চাও এটা টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে পেয়ে যাবে। তো স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রথমত গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত। এটা কোন জেলায় বলতে পারে? তোমরা রাখবে এটা হলো 24 পরগনা জেলা। আমরা পরগনা নিয়ে অলরেডি আলোচনা করেছি, সমস্ত জেলাগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি এবং বিস্তারিত বিষয়ে বলেছি জেলাগুলোর, সেগুলোর ভিডিও পেয়ে যাবে তোমরা। তো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় এই সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে। কোথায় এটা? গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো বিশ্বের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, মনে রাখবে এটাও। সুন্দরবনের প্রচুর সুন্দরী গাছ রয়েছে, সেই গাছের নাম অনুসারে সুন্দরবনের নামটা এসেছে। আর সুন্দরী গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঠেসমূল এবং শ্বাসমূল দেখা যায়। এটা কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায়, কারণ লবণাম্বু জায়গা। এই অবস্থাতে সাধারণত গাছগুলো মাটি পায় না বললেও চলে। তো এরা কী করে? গাছগুলো সেই লবণাম্বু জল থেকে বাঁচার জন্য আবার উপরে উঠে আসে শেকড়গুলো। তো সেই শেকড়গুলো এইভাবে উপরে উঠে এসে গাছটাকে টিকিয়ে রাখে ঠেসমূল, আবার উপরে এসে শ্বাস নেয়, তার জন্য এটা শ্বাসমূল। তো শ্বাসমূল এবং ঠেসমূল এটা সুন্দরী গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা এখানে স্ট্যাটিক পড়ছি, এগুলো কিন্তু এক্সট্রা নলেজগুলো, এডিশনাল ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। পরেরটা দেখো, 1973-তে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা হয়েছে। তাহলে এক্সট্রা তুমি শুধুমাত্র সুন্দরবনের নামটা জানলে হবে না, তোমাকে এই যে বিষয়গুলো রয়েছে এক্সট্রা, সেই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। তো 1973-তে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। পরীক্ষা প্রশ্ন আসে কবে সুন্দরবনকে ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয়েছে, তাহলে 1973। তারপরে দেখো 1984-এ এটা কী করা হয়েছে? জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। কত তারিখটা মনে রাখবে? এটা হচ্ছে 4ই মে, 4ঠা মে তারিখে 1984 সালে এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়। 1987 সালে এটা হলো বিশ্বের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। এটা কবে? 1987। 1987-এ 19 এবং 10 নম্বর শ্রেণীতে প্রাকৃতিক সম্পত্তি হিসেবে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তারিখটা মনে রেখো, সালটা মনে রেখো। 2019 সালে রামসার সাইটের মর্যাদা পায় সুন্দরবন, রামসার সাইটের মর্যাদা পায়। সুন্দরবনে যেসব দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলোর নাম মনে রাখতে হবে: সজনেখালি, লুথিয়ানা দ্বীপ, হ্যালিডে দ্বীপ। হ্যাঁ, এই আরও অন্যান্য বন্যপ্রাণী অভয়ারণ্য গড়ে উঠেছে। এখানে মনে রাখবে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার তো বিখ্যাত রয়েছেই, পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি, তারপরে চিত্রা হরিণ। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে চিত্রা হরিণ পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়, তো চিত্রা হরিণ সুন্দরবনে পাওয়া যায়। এবার এছাড়াও লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, স্বাদু জলের কুমিরও পাওয়া যায়, সাপ প্রভৃতি পাওয়া যায়। আর সুন্দরবনের প্রবেশদ্বার এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রবেশদ্বার ক্যানিংকে বলা হয়, এটাও কিন্তু সুন্দরবনে অবস্থিত। ঠিক আছে? তো সুন্দরবনের সম্পর্কে এই সমস্ত কথাগুলো মনে রাখবে, বিশেষ করে সালগুলো মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখবে এটা। নেক্সট জাতীয় উদ্যানে চলে যাই আমরা। নেক্সট হলো বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান অলরেডি এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আলিপুরদুয়ার জেলা সম্পর্কে। তো আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের বক্সা জাতীয় উদ্যান, আলিপুরদুয়ার হবে এটা, হ্যাঁ, আলিপুরদুয়ার মনে রাখবে এটা। এটা দেখো 1993
সালে 1983 সালে টাইগার রিজার্ভ হিসেবে বক্সাকে টাইগার রিজার্ভ স্থাপিত করা হয়েছিল 1930 সালে। কবে বক্সাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে এটা মনে রাখতে হবে, 1930 সালে। 1986 সালে বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়, 1986 সালে বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য। আর জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে 1997 সালে। পশ্চিমবঙ্গ সরকার এটাকে জাতীয় উদ্যানের মর্যাদা দিয়েছে কবে? 1997 সালে। এবার বক্সা জাতীয় উদ্যান সম্পর্কে আরও কিছু এডিশনাল ইনফরমেশন মনে রাখতে হবে, যেমন বক্সা জাতীয় উদ্যানের মধ্যে বক্সা দুর্গ নামে একটি পুরনো দুর্গ আছে। দুর্গটিতে ব্রিটিশ যুগে একবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু মনে রাখতে হবে। বক্সা জাতীয় উদ্যান যেটা, সেটা হলো ভারত ও ভুটানের আন্তর্জাতিক সীমানা ও সিনচুলা পর্বতমালায় অবস্থিত। এগুলো কিছু এডিশনাল ইনফরমেশন, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে সিনচুলা পর্বতমালায় অবস্থিত, ভুটানের আন্তর্জাতিক সীমানার মধ্যে অবস্থিত, অর্থাৎ ভারত এবং ভুটানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে অবস্থিত, এবং সিনচুলা পর্বতমালার মধ্যে এই বক্সা জাতীয় উদ্যানটা অবস্থিত। আর এর উপরেই মনে রাখবে ভুটানের মধ্যে রয়েছে আবার ফিপসু বন্যপ্রাণী অভয়ারণ্য। ফিপসু বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে? তার মনে রাখবে ভুটানে অবস্থিত, ঠিক আছে? আর পূর্ব সীমায় পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্য সীমা রয়েছে এর মধ্যেই, তাহলে এটাকেও মাথায় রাখতে হচ্ছে। তার উপরে আছে আসামের মানস জাতীয় উদ্যান। আসামের মানস জাতীয় উদ্যানটাও বক্সা জাতীয় উদ্যানের উপরে রয়েছে, ঠিক আছে? দক্ষিণ দিকে রয়েছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। তো স্টুডেন্ট এগুলো মনে রাখবে, দক্ষিণ দিকে রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, আর দক্ষিণ পশ্চিমে চিলাপাতা বনাঞ্চলটি বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। তো এগুলো একটু করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এখানে যেগুলো পাওয়া যায়, এই প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন কোন বন্যপ্রাণ পাওয়া যায়, তো এই বন্যপ্রাণগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন এশীয় হাতি, এটা বক্সাতে পাওয়া যায়। গৌড়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। বাঘ তো পাওয়া যায়, একটু গৌড়, বুনো শুয়োর, সম্বর হরিণ। পরীক্ষায় আসে যে সম্বর হরিণ পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়, তো পশ্চিমবঙ্গের বক্সা জাতীয় উদ্যানে সম্বর হরিণ পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো মনে রাখবে। আর দুটো নদী মনে রাখবে, রায়ডাক আর জয়ন্তী নদী বক্সা জাতীয় উদ্যানের পাশ দিয়ে গিয়েছে। নেক্সট, গরুমারা জাতীয় উদ্যান। আমাদের যে স্ট্যাটিকের বইটা, এই স্ট্যাটিকের বইটাতে এই সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা চাইলে স্ট্যাটিকের বইটা কিনে নিতে পারো, আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যদি ভর্তি হতে চাও তাহলেও যোগাযোগ করবে। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত। এটা গরুমারা জাতীয় উদ্যান। কোন জেলায় গরুমারা জাতীয় উদ্যান আছে, এটা পরীক্ষা প্রশ্ন আসে, তো জলপাইগুড়ি জেলা, এটা মনে রাখবে। 1994 সালে 31শে জানুয়ারি এটি ভারতের একটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। কবে? 1994 সালে 31শে জানুয়ারি। লাটাগুড়ি শহরকে এই জাতীয় উদ্যানের প্রবেশদ্বার বলা হয়। তো মনে রাখবে লাটাগুড়ি শহরটার কোন জাতীয় উদ্যানের মধ্যে পড়ে, তাহলে এটা গরুমারা জাতীয় উদ্যান। তাছাড়াও লাটাগুড়ি কোথায় পড়ে? জলপাইগুড়িতে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গরুমারা জাতীয় উদ্যান লাটাগুড়ি শহরকে জলপাইগুড়ি জাতীয় উদ্যানে, গরুমারা জাতীয় উদ্যানে যদি প্রবেশ করতে চাও তাহলে তোমাকে লাটাগুড়ি হয়ে আসতে হবে। জলঢাকা নদী, এই নদী এই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে বয়ে গেছে, মানে জলঢাকা নদী এই জাতীয় উদ্যানটাকে তৈরি করেছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আসে, গরুমারায় যেটা পাওয়া যায় হাতি, গন্ডার, হরিণ, গৌড়, বুনো শুয়োর, ময়ূর। দেখো সবচেয়ে এখানে মনে রাখবে যে হাতি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর জলপাইগুড়িতে হাতি প্রচুর পাওয়া যায়, গরুমারা জাতীয় উদ্যানে প্রচুর হাতি পাওয়া যায়। এখানে মনে রাখবে রাভা, রাজবংশী, মেচ, কোচ, ওরাও, মুন্ডা, টোটো উপজাতির বসবাস রয়েছে। তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট জাতীয় উদ্যানে চলে যাও আমরা, জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যানের মধ্যে আলিপুরদুয়ারে অবস্থিত, অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে। এটা হচ্ছে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। তো কোন হিমালয়? এটা পরীক্ষায় আসে, পূর্ব হিমালয়। দেখো হিমালয়ের অনেকগুলো পার্ট, প্রথমে ট্রান্স হিমালয়, তারপর নিম্ন হিমালয়, মধ্য হিমালয় যেটাকে আমরা হিমাচল বলি, হিমাদ্রি হিমালয়, আবার পূর্ব হিমালয়। তো এতগুলো পার্ট হিমালয়ের। তো আমরা পূর্ব হিমালয়ের পশ্চিমবঙ্গে যে পার্বত্য অঞ্চলগুলো, সেই পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলগুলোও কিন্তু পূর্ব হিমালয়ের মধ্যে পড়ে। তো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয় পাদদেশে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান। তোরসা নদীর তীরে অবস্থিত। পরীক্ষা প্রশ্ন আসে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন নদীর তীরে, তাহলে মনে রাখতে হবে তোরসা নদীর তীরে। 1941 সালে জলদাপাড়াকে বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা দেওয়া হয়েছিল। 2012 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায়। কবে জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা তো এটা মনে রাখতে হবে। 2012 সালে
এখানে কি রয়েছে, একশৃঙ্গ গন্ডার, এটা বিখ্যাত, পরীক্ষায় প্রশ্ন আসে যে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়, তাহলে বলতে হবে জলদাপাড়া জাতীয় উদ্যানে পাওয়া যায়। এছাড়াও এখানে বেঙ্গল টাইগার রয়েছে, হাতি রয়েছে, সম্বর হরিণ রয়েছে, মায়া হরিণ রয়েছে, চিতল হরিণ। তো চিতল হরিণ, মায়া হরিণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা হলো জলদাপাড়া অভয়ারণ্য। একশৃঙ্গ গন্ডার মনে তো রাখবেই, পাশাপাশি এই কয়েকটা কথা মাথায় রাখবে। নেক্সট আমরা চলে যাব নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে, নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান। তো পশ্চিমবঙ্গের এটা কালিম্পং জেলায় অবস্থিত। কালিম্পং জেলা হলো পশ্চিমবঙ্গের আয়তনের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। এটা রিসেন্টলি তৈরি হওয়া 2017 সালে তৈরি হওয়া একটি জেলা, কালিম্পং জেলা। তো এই কালিম্পং জেলার মধ্যে নেওড়া ভ্যালি জাতীয় উপত্যকা রয়েছে। 1986 সালে এটাকে জাতীয় উদ্যানে মর্যাদা দেওয়া হয়। লাল পান্ডার জন্য এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লাল পান্ডা কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে লাল পান্ডা পাওয়া যায়, তাহলে তোমাদেরকে বলতে হবে যে এটা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে পাওয়া যায়। এছাড়াও এখানে আরও যেগুলো রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো। আর যেগুলো রয়েছে, দেশি বনরুই, এটা পরীক্ষায় এসেছিল। তো বনরুইটা ভালো করে মনে রাখবে যে কোথায় পাওয়া যায়। তো বনরুইটা, কালো ভাল্লুক, বনবিড়াল এগুলো কোথায় পাওয়া যায়, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এছাড়াও বিভিন্ন প্রজাতির আরও সরীসৃপ রয়েছে। লাস্ট আজকের আমাদের সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা জাতীয় উদ্যান সেটা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। পূর্ব হিমালয়ের পাদদেশে নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে এটি রয়েছে। আর সিঙ্গালীলা যে পর্বতশ্রেণী সেটা হলো নেপালকে দার্জিলিং থেকে পৃথক করেছে। তো এগুলো মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ট্রেকিংয়ের জন্য বিখ্যাত, আর এই উদ্যান দিয়েই এটা শুরু হয়েছে। তো সান্দাকফু, সিঙ্গালীলা সরীসৃপ এটাও মনে রাখতে হবে। সান্দাকফু ছাড়াও মনে রাখবে যে সান্দাকফু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এটা কিন্তু মনে রাখতে হবে 3630 মিটার উচ্চতা। সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ। এছাড়াও মাথায় রাখবে যে 3595 মিটার উচ্চতায় রয়েছে ফালুট। তাছাড়াও রয়েছে সবরগ্রাম, তাছাড়াও রয়েছে টংলু। এই জাতীয় উদ্যান, এই যে পর্বতশ্রেণীগুলো, এই সমস্ত পর্বতশ্রেণীগুলো কিন্তু সিঙ্গালীলা জাতীয় উদ্যানে রয়েছে। তো সিঙ্গালীলা জাতীয় উদ্যানে 4টা পর্বতশ্রেণী টোটালি পাহাড় পাওয়া যায়। একটা হলো সান্দাকফু, ফালুট, সবরগ্রাম এবং টংলু। তো এই এডিশনাল ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু বলে দিলাম, এটা ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। জাতীয় উদ্যানে যাত্রা শুরু করে এটা এখান থেকেই। 1986 সালে একটি বন্যপ্রাণ অভয়ারণ্য এবং 1992 সালে জাতীয় উদ্যানের তকমা পায়। 1986 সালে বন্যপ্রাণ অভয়ারণ্য এবং 1992 সালে জাতীয় উদ্যানের তকমা পায়। এই জাতীয় উদ্যানে ওক, হেমলক, রূপালী, দেবদারু, রূপালী ফার জাতীয় গাছ, বাজ প্রভৃতি বৃক্ষ রয়েছে। আর এখানে বন্যপ্রাণ বলতে সোনালী বিড়ালটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সোনালী বিড়াল, লাল পান্ডা, বনবিড়াল, কালো ভাল্লুক। তো সোনালী বিড়াল কোথায় পাওয়া যায়, পরীক্ষা প্রশ্ন আসবে, তো এটা মনে রাখবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। পুরো পিডিএফটা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবে, স্মার্ট গ্যালাক্সির টেলিগ্রাম চ্যানেলে। আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি কেউ অ্যাডমিশন নিতে যাও। আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাস চলে বালুঘাট, গঙ্গারামপুর, তপনে। তোমরা চাইলে অ্যাডমিশনটা নিতে পারো এখানে। মনে রাখবে অঙ্কের ভীতি দূর করার জন্য এবং অঙ্কে নিজেকে সাবলীল গড়ে তোলার জন্য আমরা 3 জন স্যার এবং ম্যাডাম রেখেছি অঙ্কের জন্য। জিকের জন্য 2 থেকে 3 জন স্যার থাকছে, ইংলিশ নিজে আমি করাই। তো এই মিলিয়ে তোমাদের 5 থেকে 6 জন শিক্ষকের গাইডেন্স তোমরা পাবে। পাশাপাশি স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করে থাকি সেন্টার থেকে। তো তোমরা চাইলে আমাদের সেন্টারে ভর্তি হতে পারো। ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।